আর কোনো দুশ্চিন্তা নয়, সম্পূর্ণ কিছু উন্মোচন হতে চলেছে আমাদের সামনে। যা গত কয়েকদিন ধরে আমাদের ভারতবাসী, আমাদের একটা গর্বের দিন, স্বাধীনতার দিন 15ই আগস্ট প্রতি বছরই হয়। 80তম স্বাধীনতা দিবস চলছে, উদযাপন, সেলিব্রেশন হচ্ছে। আমরাও তাতে যুক্ত হয়েছি এবং আলোচনাও করছি। তার থেকে এখনো যেন সেই ঘোর থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, কারণ আমরা প্রাউড ফিল করি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। একমাত্র ভারতের যে সভ্যতা সংস্কৃতি, তার মধ্যেই আমরা খুঁজে পাই। সারা বিশ্বকে বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্বের মানুষকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, পণ্ডিত মূর্খ নির্বিশেষে, সকল স্তরের, সকল বর্ণের, সকল পেশাদার, পেশাপোযোগী মানুষদেরকেই কিন্তু নিয়ে চলার বার্তা ভারতের সভ্যতা সংস্কৃতির একটা অন্যতম মূল মন্ত্র। সেটা বিশ্বাস করি। আর দেখতে দেখতে স্বাধীনতার 80 বছর পার হয়ে গেছি। আমরা এক সময় শিক্ষার অন্ধকারে ডুবেছিলাম। এক সময় আমাদের মেয়েদের স্বাধীনতা বলে কিচ্ছু ছিল না, শিক্ষা বলে কিচ্ছু ছিল না, তাদেরকে অপ্রান্তে অবহেলা করা হতো। আমাদের শিল্পের দুরবস্থা, কৃষি ভাগ্য নির্ভর ছিল, প্রকৃতি নির্ভর ছিল, চিকিৎসায় আমাদের সে ধরনের আমাদের কোনো অগ্রগতি ছিল না। যখনই কলেরা, ম্যালেরিয়া, যক্ষা ও অন্যান্যগুলো, ডেঙ্গু ইত্যাদিগুলো আসতো, মোড়কের মতো আমরা কিন্তু মারা যেতাম। বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিজ্ঞানের সেরকম উন্নতি ছিল না, চিকিৎসা সেরকমই উন্নত ছিল না। সে সময় না ছিল কোনো ডিজিটাল পরিষেবা, না ছিল মহাকাশে গবেষণার কোনো ব্যাপার, প্রযুক্তির উন্নতি, চন্দ্রাভিযান, স্যাটেলাইট উৎক্ষেপণ, কৃত্রিম উপগ্রহ এগুলো ছিল না আর কি। অর্থনীতির দিক এতটা কাঠামোটা ভঙ্গুর হয়ে গিয়েছিল। হুন, শক দল, পাঠান, মুঘল, শেষে ইংরেজদের দ্বারা শোষিত শাসিত হয়ে সমস্ত সম্পদ ওরা কিন্তু নিয়ে চলে গেছিল। তাই স্বাধীনতা 80 বছর পরে কিন্তু আমরা কি করেছি, কতটা পেরেছি, সেই সম্বন্ধে আমি একটু বলবো। তবে শিক্ষার আলোকে কিন্তু একটা জাতি, একটা দেশ, একটা উন্নতির চরম শিখরে এগিয়ে যেতে পারে। তাদের সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অত্যাধুনিক টেকনোলজি সব দিক দিয়ে। বা যদি বলি শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব, আমাদেরও দেশে কৃষি বিপ্লব হয়েছিল, সবুজ বিপ্লব যেটা পাঞ্জাবে শুরু হয়েছিল। তাই এক ফসলই শুধু ছিল আমাদের আগে, যে কৃষি নির্ভর ছিল প্রকৃতির উপরে। তাতে আমাদের খাদ্যের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, বাড়ির অভাব ছিল। সেটা কিন্তু এই কৃষি বিপ্লবের ফলে, সবুজ বিপ্লবের ফলে কিন্তু আমাদের শুরু হয়। গম শুরু হয়, হাইলিং পদ্ধতিতে হচ্ছে ধান চাষ, যেটা তাইচুন বলে থাকি আমরা। অল্প সময়ে অধিক ফলনশীল সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি এখন। শুধু গম না, শুধু ধান না, ভুট্টা না, অন্যান্য সবজি, কৃষি, তারপরে হচ্ছে পশুপালন থেকে মাছ থেকে আরম্ভ করে ফলমূল সবই কিন্তু এখন উন্নত প্রযুক্তির ফলে কিন্তু উৎপাদন এবং কম সময়ে বেশি ফলন, উন্নত মানের, সেগুলো আমরা পাচ্ছি। তাই আমাদের একটা দিকে দেখতে গেলে যে এই সমস্ত গুলো ফলেই, বিপ্লবের ফলেই কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। তবে এখনো শিক্ষা দীক্ষা পেয়েও আমরা নিজেদেরকে
কাজে নিযুক্ত করতে পারছি না, সেদিকে কতটা আমরা এখন অগ্রগতি হতে পেরেছি এই 80 বছরের স্বাধীনতা হতে গেল চললো, সেই নিরিখে একটু আমি বলে নিই, আলোচনা করে নিই। 1947 সালে স্বাধীনতার প্রাক্কালে ভারতের শিল্পীভিত্ত ছিল দুর্বল, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি পরিকাঠামো ছিল সীমিত, উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদেরও ছিল তীব্র ঘাটতি। এর সঙ্গে যুক্ত হয় ঔপনিবেশিক শাসনের দীর্ঘ অর্থনৈতিক ও সামাজিক উত্তরাধিকার, যা দারিদ্র, অশিক্ষা ও সামাজিক বৈষম্যকে আরও গভীর করেছিল। ফলে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পরও প্রকৃত স্বাধীনতার ভিত গড়ে তোলার কাজ ছিল বাকি। সামনে ছিল একসঙ্গে একটি আধুনিক রাষ্ট্র এবং একটি আধুনিক সমাজ নির্মাণের কঠিন দায়িত্ব। আর সেই নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে শিক্ষা। 1951 সালের প্রথম জনগণনা ভারতের সাক্ষরতার হার ছিল মাত্র 18.33%, কিন্তু অশিক্ষা তখন কেবল পড়তে বা লিখতে না পারার সমস্যা ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল দারিদ্র্য, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক বৈষম্য এবং নাগরিক অধিকারের প্রশ্ন। বিপুল সংখ্যক মানুষ ছিলেন ভূমিহীন, বঞ্চিত ছিলেন সম্পত্তির অধিকার থেকে ব্যাপকভাবে, সামাজিকভাবে নিপীড়িত বহু সম্প্রদায়ের কাছেও দিন দিন শিক্ষার সুযোগ অধরাই ছিল। স্বাধীন ভারতের সামনে তখন একটি মৌলিক প্রশ্ন ছিল, দেশ আগে ধনী হবে না তারপরে শিক্ষিত হবে? কিন্তু ভারত বুঝেছিল শিক্ষা ও জ্ঞানকে অন্যের ফল হিসাবে অপেক্ষা করিয়ে রাখলে উন্নয়নই হয়তো কখনো আসবে না। একটি দারিদ্র দেশের কাছে শিক্ষা তাই কোনো অতিরিক্ত সামাজিক কল্যাণ প্রকল্প ছিল না। আমরা বারবার বলে থাকি, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লবের মধ্য দিয়ে আসে মানুষের স্বপ্নের বাস্তবায়নের বাস্তবতা, সম্ভাবনাতা। তাই কখনো অতিরিক্ত সামাজিক কল্যাণ প্রকল্প ছিল না, ছিল ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান উপায়। একটি দরিদ্র দেশের কাছে শিক্ষা যখন বিলাসিতা নয়, তবে সেই দেশ চিরকাল দরিদ্রই থেকে যায়। যে মানুষকে জ্ঞান থেকে দূরে রাখা হয় তাকে অর্থনৈতিক উন্নয়নের অংশীদার করা যায় না। যে সমাজ প্রশ্ন করতে শেখে না, সেখানে গণতন্ত্রও কেবল নির্বাচনের একটি পদ্ধতিতে পরিণত হতে পারে। আর যে রাষ্ট্র নিজের বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশলী এবং গবেষক তৈরি করতে পারে না, সে রাজনৈতিকভাবে স্বাধীন হলেও বাস্তবে অন্যের উপর নির্ভরশীল থেকে যায়। স্বাধীন ভারতের প্রথম প্রজন্মের নেতৃত্ব এই সত্যটি কিন্তু বুঝেছিল। সংবিধান কার্যকর হওয়ার পর এই ধারণা আরও গভীর প্রাতিষ্ঠানিক ভিত্তি পেল। নতুন ভারত এমন একটি রাষ্ট্র নির্মাণের চেষ্টা করেছিল। সেটা একটু বলে নেই। ইংরেজি শাসনের নাগপাশ থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার আন্দোলনই হলো স্বাধীনতা সংগ্রাম। বিদেশি কোনো রাষ্ট্র বা শক্তি নয়, দেশ পরিচালনা করবে দেশের মানুষ, সেই লক্ষ্যেই হয়েছিল স্বাধীনতা ছিনিয়ে আনার লড়াই। তাই সংবিধানে লেখা আছে, ভারতবর্ষ একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সংবিধানের প্রতিটি ভারতবাসীকে নির্ভয়ে কথা বলার, স্বাধীনভাবে ধর্মাচরণের এবং নিজ নিজ সংস্কৃতি পালনের অধিকার দিয়েছে। স্বাধীন রাষ্ট্রকে কৃষি, শিল্প, চিকিৎসা, প্রশাসন ও প্রযুক্তির ক্ষেত্রে নিজের সক্ষমতা তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন ছিল বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক, গবেষক এবং দক্ষ পেশাজীবী। এই কারণেই স্বাধীনতার প্রথম দশকেই ভারত এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে শুরু করলো যেগুলি পরবর্তীকালে ভারতীয় জাতীয় সক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল। 1951 সালে
খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটির ঐতিহাসিক তাৎপর্য একটা আরো গভীর ছিল, কারণ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল হিজলি বন্দি শিবিরের ডিটেনশন ক্যাম্প বা স্থানে হিসেবে। ইংরেজ আমলে এই স্থানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখা হতো। 1931 সালে হিজলি ফায়ারিং এর ঘটনায় দুই নিরস্ত্র বন্দী সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেন নিহত হন। সুভাষচন্দ্র বসু তাদের দেহ সংগ্রহের জন্য হিজলিতে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। তাই এই দরিদ্র দেশ ভবিষ্যৎ যে বড় স্বপ্ন দেখতে পারে, ভবিষ্যৎ নির্মাণের জন্য বড় স্বপ্ন দেখা প্রয়োজন ছিল। পরবর্তী দশকগুলোতে উচ্চশিক্ষা এবং গবেষণার প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। 1953 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং 1956 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই প্রতিষ্ঠানগুলি কেবল শিক্ষাদানের কেন্দ্র ছিল না, ছিল সদ্যজাত রাষ্ট্রের জ্ঞান, দক্ষতা, সক্ষমতা নির্মাণের বৃহত্তর প্রকল্পের অংশ। আত্মনির্ভরতার ভাবনায় আর এক অসাধারণ উদাহরণ ভারতের মহাকাশ কর্মসূচি। 1960-এর দশকে যখন ভারত খাদ্যাভাব, দারিদ্র এবং সীমিত সম্পদের নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করেছিল, তখনও দেশ মহাকাশ গবেষণায় বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। 1969 সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাড়ি দেয়। প্রশ্ন উঠতে পারে, যে দেশ তখনও বহু মানুষের খাদ্য, বাসস্থান এবং শিক্ষার নিশ্চয়তা নেই, সেই দেশ মহাকাশ গবেষণার বিনিয়োগ করলো কেন? কারণ স্বাধীন ভারতের কাছে বিজ্ঞান বিলাসিতা ছিল না। মহাকাশ প্রযুক্তির সঙ্গে যোগাযোগ, আবহাওয়া, কৃষি, প্রাকৃতিক সম্পদ, দুর্যোগ মোকাবিলা এবং শিক্ষার মতো বাস্তব জাতীয় প্রয়োজন যুক্ত ছিল। চিকিৎসা এবং ওষুধের ক্ষেত্রেও এই দীর্ঘ পরিবর্তন দেখা যায়। স্বাধীনতার সময় ভারতের ওষুধ উৎপাদন সীমিত ছিল এবং বিদেশি নির্ভরতা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। তাই প্রফুল্লচন্দ্র রায় তিনি বিলাত ছেড়ে আমাদের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ভারতে চলে আসেন, এবং যাতে বিদেশ থেকে বা ইংল্যান্ড থেকে আমাদের প্রয়োজনীয় ঔষধ না আনতে হয়, দেশে বেঙ্গল কেমিক্যালস কিন্তু তিনি স্থাপন করেছিলেন, যেটা স্বমহিমায় এখন চলে আছে, এবং প্রচুর ঔষধ থেকে আরম্ভ করে অন্যান্য কিছু সেগুলো তৈরি হচ্ছে এখনো। পরবর্তী দেশগুলিতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ে ভারতে একটি শক্তিশালী ওষুধ শিল্প গড়ে তুলতে সক্ষম হয়। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী দেশ। জেনেরিক ঔষধ, ভ্যাকসিন এবং সুলভ চিকিৎসা উপকরণের ক্ষেত্রে ভারতের সক্ষমতা বহু দেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত। এ বিষয়ে আমি একটু সজাগ করে দেই। 1920-21 সালে যখন কোভিড সিচুয়েশন চলে, তখন ভারত কিন্তু দুটো ভ্যাকসিন, কোভিশিল্ড এবং কোভিফিল্ড, এই দুটো ভ্যাকসিন কিন্তু সারা বিশ্বের 18টা দেশে কিন্তু ভারত সরবরাহ করেছিল এবং ভারতে নিজেদের প্রয়োজনীয় রেখে সরবরাহ করেছিল। তাহলে কতটা আমরা অগ্রগতি হয়েছি ঔষধ শিল্পে, সেটা ভাবলে অবাক হতে হয়, এবং এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। ভারতের ঔষধ শিল্প আজ কেবল একটি শিল্পক্ষেত্র নয়, ভারতের বৈজ্ঞানিক সক্ষমতা, শিল্প দক্ষতা এবং মানব সম্পদের সম্মিলিত ফল। ভারতের চিকিৎসকরাও বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই কথা প্রযোজ্য তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও। 1991 সালের অর্থনীতি সংস্কারের পর ভারতের শিক্ষিত মানব সম্পদের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। তথ্য প্রযুক্তি, প্রকৌশল, গণিত, কম্পিউটার বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং পরিষেবা অর্থনীতির বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যক্তিগত উন্নতির পাশাপাশি জাতীয় অর্থনীতির প্রধান সম্পদ হয়ে ওঠে। তবে এই পরিবর্তনের বিরুদ্ধে আপত্তিকর অভাব ছিল না।
বিশেষত কর্মসংস্থানের অনিশ্চয়তা ও সম্ভাব্য ছাঁটের আশঙ্কাকে সামনে রেখে একাংশের রাজনৈতিক ও শ্রমিক সংগঠন এবং রূপান্তরের বিরোধিতা করেছিল। আমরা সেটা জানি, সেটা হচ্ছে 1980-র দশক। সেই সময় এটা ঘটেছিল, কম্পিউটারকে আসতে দেয়নি একটি রাজনৈতিক দল। তাতে করে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে গেছে ভারতের অন্যান্য প্রভিন্সের থেকে। আর আমাদের সেক্ষেত্রে আমাদের যে শিক্ষিত যুবকেরা, ছাত্র ছেলে মেয়েরা অনেকটা পিছিয়ে গেছে। যাক, সেসব বলে আর দুঃখ প্রকাশ করা চলবে না। কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের দক্ষ মানব সম্পদে বিশ্ব অর্থনীতিতে দেশের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। ভারতীয় তথ্য প্রযুক্তি পেশাজীবীরা বিশ্বের বৃহত্তর সংস্থাগুলির সঙ্গে কাজ করতে শুরু করেন। ভারতীয় সংস্থাগুলি বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ভারত কেবল তথ্য প্রযুক্তি পরিষেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠেনি, নিজস্ব ডিজিটাল পরিকাঠামো তৈরি হয়েছে। অনলাইনে সরকারি পরিষেবা এবং ইউপিআই এর মতো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা একটি বিপুল এবং বৈচিত্র্যময় দেশের দৈনন্দিন জীবনকে বদলে দিয়েছে। ভারতের ডিজিটাল পরিকাঠামো আজ বিশ্বের নানা দেশের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। ভারতের শক্তি কেবল তার নিজস্ব ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা কেবল চাকরি করছেন না, বহু ক্ষেত্রে তার প্রতিষ্ঠান তৈরি করেছেন, গবেষণা পরিচালনা করছেন, প্রযুক্তি উদ্ভাবন করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। এই বিষয়ে বিশ্বব্যাপী ভারতের মানব সম্পদের সাফল্য ভারতের শিক্ষা ব্যবস্থার একটি বৃহত্তম ফল। আমরা জানি যে সুন্দর পিচাই, তিনি ভারতের একজন তথ্য প্রযুক্তির দিক থেকে প্রথম সারির। আমাদের খড়গপুর আইআইটি কলেজে তিনি স্টুডেন্ট ছিলেন। তিনি গুগলের সিও একটা বড় পদে রয়েছেন। এটা আমরা গর্বের ব্যাপার। এই বিশ্বব্যাপী ভারতীয় মানব সম্পদের সাফল্য ভারতের শিক্ষা ব্যবস্থার একটি বৃহত্তম ফল। ভারতীয় শিক্ষার শক্তি এখানেই যে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তার সামাজিক এবং সংস্কৃতির শিকড়ের একটি সম্পর্ক বজায় থেকেছে। নিজের ঐতিহাসিক অভিজ্ঞতা, সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক মূল্যবোধের ভিতরের উপর দাঁড়িয়ে আধুনিকতার সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এই কারণেই ভারতের সাফল্যকে কেবল পশ্চিমকে অনুসরণ করার গল্প হিসেবে দেখা যায় না। ভারত আধুনিক জ্ঞান গ্রহণ করেছে, বিজ্ঞান ও প্রযুক্তিকে গ্রহণ করেছে, বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হয়েছে। এ বিষয়ে আমরা বলি বা দেখি যে এখন কিন্তু ভারতের প্রযুক্তি, যুদ্ধাস্ত্র বা বিভিন্ন যে বৈজ্ঞানিক গবেষণার ফল বিশ্বের দরবারে পৌঁছে গেছে। আগে ভারত কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো থেকে সমরাস্ত্রগুলো অত্যাধুনিক গ্রহণ করত, কিন্তু ভারত নিজের প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরি করে এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা ভালোর ব্যাপার, আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। তা এবারে বলি, একটি দরিদ্র, সদ্য স্বাধীন এবং বিপুল সামাজিক বৈচিত্র্য ভরা দেশ থেকে ভারত আজ কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ওষুধ, মহাকাশ, শিল্প এবং তথ্য প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই ভারত বহু দূরে এগিয়েছে। এই অগ্রগতি কোনো একটি দশকের ফল নয়, এর পিছনে রয়েছে 1947-এর পর নেওয়া এক দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, জ্ঞান এবং শিক্ষার বিনিয়োগ। এর অগ্রগতির কোনো একটি প্রজন্মের কৃতিত্ব নয়, স্বাধীনতার পর থেকে একাধিক প্রজন্মের নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। তাই নীতি নির্ধারক, শিক্ষক, প্রশাসক এবং সাধারণ নাগরিকতা নিজ নিজ সময়ের জন্য কাজ করছেন। ভারত আরও দ্রুত এগিয়ে পারত কিনা আর কোথায় উন্নয়নের সম্ভাবনা ছিল, এই প্রশ্নগুলি উঠা স্বাভাবিক এবং আত্মসমালোচনার কিন্তু প্রয়োজন। কিন্তু সেই আত্মসমালোচনা যেন কখনো আত্ম অবমূল্যায়নের পরিণত না হয়। আজ ভারতের সামনে অবশ্যই বহু সমস্যা রয়েছে। শিক্ষার মান, গবেষণার গুণমান, উচ্চশিক্ষায় সুযোগের বিস্তার, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার প্রতিটি ক্ষেত্রেই কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।
সম্প্রতি সময়ে পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ, আন্দোলন এবং তৈরি হওয়া সামাজিক অস্থিরতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। কি ছিল না, নিট পরীক্ষাকে কেন্দ্র করে কিছু কিছু হচ্ছে সংস্থা, শিক্ষা সংস্থা, এমবিবিএস ডাক্তারি যারা পড়ান বা শিক্ষা দেন এবং যারা প্রফেসর এবং হচ্ছে তাদের সাথে যুক্ত কিছু কর্মচারী, তাদের হচ্ছে অপরিণমদর্শিতার ফলেই এই যে কাণ্ডটা ঘটে গেল, সেটা কাম্য ছিল না। যা হোক, সেটাকে আবার রেকটিফাইড করা হয়েছে, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, সেটা ভালো। এবং আর ভবিষ্যতে জানা হয় তার জন্য টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। এটা আনন্দের একটা ব্যাপার, ভালো ব্যাপার। গণতন্ত্র, শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবি দেওয়া শোনা রাষ্ট্রের দায়িত্ব। তবে একই সঙ্গে এই কথাটিও মনে রাখতে হবে, যে কোনো গণ আন্দোলনকে রাজনৈতিক অস্থিরতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা কিংবা দেশের ঐক্য ও স্থিতিশীলতাকে দুর্বল করার উদ্দেশ্য দেশীয় বা বিদেশি স্বার্থ গোষ্ঠীর সুযোগ নেওয়ার প্রবণতাকে কোনোভাবেই কিন্তু প্রশ্রয় দেওয়াটা ঠিক নয় বা কাম্য নয়। মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের চেয়ে বড় কোনো আবেগ নেই। জাতীয় স্বার্থকে সামনে রেখেই আমাদের সমস্যার সমাধান খুঁজতে হবে, যাতে আগামী দিনে ভারত আরও শক্তিশালী, আরও ন্যায়সঙ্গত এবং আরও সক্ষম হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে দেশের পরীক্ষার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের মতো উদ্যোগকে কোনো রাজনৈতিক বিতর্কের সংকীর্ণতার পরিসরে না দেখে একটি বৃহত্তম জাতীয় প্রয়োজন হিসেবে দেখা দরকার। ভারতের বর্তমান নেতৃত্ব বা জটিলতার, আভ্যন্তরীণ মতপার্থক্য, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং নানাবিধ আলোচনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। তার মূল্যবোধ ও ইতিহাসের বৃহত্তম পরিপ্রেক্ষিতে হওয়া উচিত। গণতন্ত্রের মতপার্থক্য থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, সংশোধন ও প্রয়োজন থাকবে, কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি দেশ আরও শক্তিশালী প্রতিষ্ঠান এবং আরও দক্ষ প্রশাসন এবং আরও ন্যায়সঙ্গত সুযোগের দিকে এগিয়ে যায়, তবে সেটাই হবে প্রকৃত অগ্রগতি। ভারত আরও এগোতে পারে, আরও দ্রুত এগোতে পারে, আরও ন্যায়সঙ্গতভাবে এগোতে পারে। কিন্তু সেই ভবিষ্যৎ নির্মাণের জন্য প্রথম সত্যটি একই থাকবে, শিক্ষার কখনো বিলাসিতা হতে দেওয়া চলবে না। সত্যি তাই, আমরা হচ্ছে ভাগ্যবান, আমরা অনপেসিভের মতো একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি। এখন আমাদের ভাববার সময় হয়েছে। আমরা অনেকে ভাবি আমরা এখানে আগে ধনী হব না আগে আমরা শিক্ষিত হব। অবভিয়াসলি আমি বলবো যে আগে আমরা কিন্তু শিক্ষিত হব, কারণ আমাদের যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, আমাদের ডিজিটাল অত্যাধুনিক যে প্রযুক্তি, এআই প্রযুক্তি এবং ইমেল প্রযুক্তি, রোবোটিক প্রযুক্তি, ব্লকচেন, 3D প্রিন্টিং প্রযুক্তি ইত্যাদি যে প্রযুক্তিগুলো এবং এই যে ডিজিটাল যে প্রোডাক্টগুলো, যেগুলো আমরা 56টার কথা আমরা বলেছি, কতগুলো আমরা ব্যবহারও করেছি, হ্যাঁ, সেই সম্বন্ধে কিন্তু আমাদের আগে শিক্ষিত হতে হবে। কারণ আমরা যদি না শিক্ষা লাভ করতে পারি, তাহলে আমরা যখন লঞ্চ করবে আমাদের কোম্পানি, তখন কি তার যে প্রসিডিউর, তার রুলস রেগুলেশনস, তার যে সিস্টেম, তার নিয়মানুবর্তিতা, এগুলো যদি আমরা কার্যকরী উপকারিতা যদি সম্বন্ধে, আবার প্রোডাক্ট সম্বন্ধে যদি না থ্রু অ্যান্ড থ্রু আমাদের যদি পুঙ্খানুপুঙ্খ যদি না আমাদের ধ্যান ধারণা থাকে, তাহলে আমরা কি করে অনলাইন সিস্টেমে, ডিজিটাল এই প্ল্যাটফর্মে সারা বিশ্বব্যাপী যে আমরা কাস্টমার আছে, 820 কোটিরও বেশি মানুষ আছেন সারা বিশ্বে, কিভাবে আমরা যুক্ত করতে পারবো? যে উদ্দেশ্য আমাদের, মহান উদ্দেশ্য, যে মানবিকতার কারণে আমাদের এই ডিজিটাল বিজনেস বই হচ্ছে ব্যবসায়িক প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন আমাদের মহান সিও, গ্রেট মেন্টর, ভিশনারি পার্সন, মানবতাবাদী, স্বপ্নদর্শী মানুষ আমাদেরকে পথ দেখাচ্ছেন সামনে থেকে। তার স্বপ্ন কি করে পূর্ণ হবে, বা আমরা কি করে সারা বিশ্বকে রিসেভ করতে পারবো, রিপেন্ট করতে পারবো, তার যে সেই 3টা যে বাণী, মিনিমাইজ প্রভার্টি অর্থাৎ দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি করা 1 নম্বর, দ্বিতীয়ত করাপশন টু কারেকশন অর্থাৎ দুর্নীতিকে দমন করা, এবং 3 নম্বর হচ্ছে মানবিকতার যে কাজে যুক্ত হয়েছি। আমরা শুধু যে 14 লাখ প্লাস ফাউন্ডার না, সারা বিশ্বে যে অগণিত মানুষ রয়েছেন, শিক্ষিত যুবক সম্প্রদায় বেশি,
যারা একটা দেশের জাতির সম্পদ, তারাই হচ্ছে তাদের ট্যালেন্ট, মেধা, বুদ্ধি, দক্ষতা, অ্যাবিলিটি দ্বারা কিন্তু তারা একটা নতুন দেশ গড়বে। তাদের ইনোভেশন পাওয়ার, সৃজনশীল ক্ষমতা দ্বারা, ক্রিয়েটিভিটি পাওয়ার দ্বারা, উদ্ভাবনী শক্তির দ্বারা। তাই আমাদের আগে শিক্ষিত হতে হবে। শিক্ষায় সে শিক্ষিত, যেটা নিয়ে আমরা আসছি, যেখানে আমরা লেগে রয়েছি, যেটাই আমাদের র্যাডিক্যালি আমাদের জীবনের পরিবর্তন করে দেবে। সারা জীবন আমরা জেনারেশন আফটার জেনারেশন হচ্ছে কি করব না, সেফ এবং সিকিউর হবে আমাদের লাইফ। আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারবো, ভালোভাবে বাঁচতে পারবো। আমাদের খাওয়ার, পড়ার এবং মাথার উপরে ছাদ একটা থাকবে। সারা বিশ্বের সকল মানুষের এই যে প্রচেষ্টা, এই যে কর্ম পদ্ধতি, এই যে দূরদর্শী যে ব্যাপার, সে ঐতিহাসিক ব্যাপার, সেটাকে কিন্তু সারা বিশ্বের দরবারে আমরা তুলে ধরবো। সারা বিশ্বের 1 নম্বর কোম্পানি হিসেবে আমরা তুলে ধরবো, মেলে ধরবো। সেই যে সুযোগটা আছে, তাই যদি আমরা সেই শিক্ষাটা না নিই, সততার শিক্ষা, ধৈর্যের শিক্ষা, মানুষকে ভালোবাসার শিক্ষা, উপকার করার শিক্ষা, শুধু নিজে বাঁচবো তা না, আমরা সকলে মিলে বাঁচবো, ভালোভাবে বাঁচবো। তাই আগে শিক্ষা, তারপর হচ্ছে কিন্তু আমরা ধনী হব, সকলেই ধনী হব। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আর কিছু বলবো না, শুধু একটা আপডেটের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এআই ভবিষ্যতের হচ্ছে নতুন দিগত। শুভ সকাল সবাইকে। এআই শুধু প্রযুক্তি নয়, এআই হলো আমাদের জীবনের পরিবর্তনের একটা শক্তি। আজ যারা এআইকে শিখছে, আজ যারা নতুন কিছু করার সাহস করছে, তারাই কিন্তু আগামী দিনের সুযোগের দৌড়ে এগিয়ে থাকবেন। একটা কথা মনে রাখুন, পরিবর্তনকে ভয় পাবেন না, পরিবর্তনের সাথে নিজেকে তৈরি করুন, মেলে ধরুন, অ্যাডজাস্টমেন্ট করুন। কারণ প্রতিদিন কিছু শিখুন, শেখাকে কাজে পরিণত করুন, লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। এআই এর যুগ, সুযোগ সীমাহীন, প্রয়োজন শুধু শেখার ইচ্ছে, কাজের মানসিকতার ধারাবাহিকতা। আজ শিখুন, আজ কাজ করুন, আগামীকাল নিজেকে অন্য উচ্চতায় দেখুন। এর সাথে চলুন, থাকুন, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। আর কিছু না বলে, আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্তই তৈরি করে দেবে। আজকের সিদ্ধান্তটাই হতে পারে আগামী ভবিষ্যৎ দিনের সাফল্যের শুরুয়াত। আর কিছু না বলে, এই মুহূর্তে সকলের সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ব্যাক টু আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিজি হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি মিসেস একটু অসুস্থ, তো ডাক্তার ডাকা হয়েছিল, উনি ওই মুহূর্তে চলে এসেছিলেন, তার জন্য আপনাকে বলা হলো স্যার কন্টিনিউ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, ধন্যবাদ। আপনি দীর্ঘক্ষণ কন্টিনিউ করলেন, গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করলেন আমাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আমাদের পার্টিসিপেট